আমরা বলি যে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে আসলে পরিচালিত হচ্ছে এটাকে এখন অনেকেই বলে যে একটা স্বৈরতান্ত্রিক কায়দায় আসলে পরিচালিত। আবার অনেক পরিবর্তন আছে, সেটা সংবিধান পরিবর্তন না করলে এই পরিবর্তনটা আসলে সাস্টেন করবে না। এইটা তো হচ্ছে যে যোগাযোগ মানে আমার সাথে ছিল, অনেকের সাথেই ছিল, যারাই হচ্ছে আমাদের সম্পর্কে সাধারণভাবে যারা ছাত্রদের মধ্যে কিংবা এমনি বাংলাদেশে এখন যারা আন্দোলন করে তাদের এক ধরনের একটা ধারণা আছে, এবং আমরা এই ধারণাটা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টাও করেছি যে আমরা যত ন্যায়সঙ্গত আন্দোলন হয় সব আন্দোলনের সাথে আসলে আমরা সহায়তা করার জন্য চেষ্টা করি, এবং এটা আমাদের কোনো দলীয় স্বার্থ কিংবা দলীয় ব্যানারের জায়গা থেকে করি না। সেই রকম ক্ষেত্রে আমরা দলীয় ব্যানারটাকে আসলে ওইখানে না নিয়ে গিয়েও আন্দোলনটার কারণেই আন্দোলনের সাথে থাকার চেষ্টা করি। এইটা ধরো আমাদের চা বাগানের আন্দোলনে আমরা করেছি, ওইখানে আমাদের কোনো পার্টির সদস্য পাওয়া না। কিংবা আমরা ধরো এই যে গোবিন্দগঞ্জে ভূমিহীনদের সাথে আদিবাসীদের সাথে যে লড়াই করি, সেইখানে আমাদের কোনো কমিটি পাবো না, কিন্তু সেখানে আমাদের প্রচুর লোক আছে। 18 সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলনের ভেতরে যতটা সহায়তা সম্ভব তার সবটুকুই করেছিলাম, কিন্তু কখনোই ওইখানে আমাদের রাজনীতি কিংবা আমাদের ফেস আমরা ওটা কখনোই আসলে সামনে আনতে চাই না। এইগুলির ভেতর দিয়ে এইখানে যারা লড়াই সংগ্রাম করে তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তা এবং বন্ধুত্বের বোধ তৈরি হয়েছে। তারা আমাদেরকে এক ধরনের বিশ্বস্ত বন্ধু মনে করে, যারা আসলে কোনোভাবেই তার আন্দোলনের উপরে কর্তৃত্ব করতেও যাবে না, আসলে অংশীদারও হিসাবেও আসলে কোনো ভূমিকা অন্তত দাবি করবে না। তো এইটা আন্দোলনকারীদের একটা তৈরি করে। সেই জায়গা থেকে বিভিন্ন রকমের যারা যত রকমের চিন্তা করে, আমরা ওই চিন্তাগুলিকে উৎসাহিত করার চেষ্টা করি, তর্ক করি, হয়তো করি, কিন্তু সবাইকে চিন্তার ক্ষেত্রে উৎসাহিত করি, কাজের ক্ষেত্রে উৎসাহিত করি। এগুলি মিলেই এই সম্পর্কটা আছে। এইবারের এই আন্দোলন যখন শুরু হয়, স্বাভাবিকভাবে যারা শুরু করবে তারা আমার সাথে কথা বলতে আসছিল, এখানেই কথা বলতে আসছিল, এবং আমাদের একটা প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করতাম আসলে ছাত্রদের পক্ষে, যে উদ্বিগ্ন অভিভাবক এবং নাগরিক সমাজের। এইটা তারা মনে করে যে আসলে ছাত্ররা যখন কোনো একটা আন্দোলনে যায়, কোনো একটা বিপর্যয়ের মধ্যে পড়ে, তখন আসলে উদ্বিগ্ন অভিভাবকদেরকে ডেকে তাদেরকে জড়ো করলে, তাদের পক্ষে কথা বললে উপকার হয়, তারা একটু সাহস পায়। সেইগুলির জায়গা থেকেও ধরো তারা কথা বলতে আসলো, কিংবা আসলে আন্দোলনগুলি কিভাবে হইতে পারে, কী রকমের দাবি দফা আসলে হইলে খুব বেশি অগ্রসর মনে হবে না, আবার পিছিয়ে পড়বে না, কিংবা এগুলি লিগাল আসপেক্ট কী, এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে স্বাভাবিকভাবে আসে। এবারও আন্দোলনের সময় আসছে, আন্দোলনের ভেতরের পর্বগুলির মধ্যে আমাদের সাথে একটা যোগাযোগ ছিল, এটা থাকাটা খুব স্বাভাবিক। এটার জন্য আমি আলাদা করে কিছু ব্যাপার নেই, উল্লেখ করার মতো কিছু না। আমরা বলি যে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে আসলে পরিচালিত হচ্ছে এটাকে এখন অনেকেই বলে যে একটা স্বৈরতান্ত্রিক কায়দায় আসলে পরিচালিত হয়। এখানকার সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা যেটা, এই সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতাটা একটা কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। সেই পদটার নাম কখনো প্রধানমন্ত্রী, কখনো আসলে রাষ্ট্রপতি, এটা যাই হোক, কখনো সামরিক আইন প্রশাসক, এরকম। তো এক পদেই আসলে ক্ষমতাটা, রাষ্ট্রীয় ক্ষমতাটা থাকে। এই ক্ষমতাটা আসলে রাষ্ট্র চর্চা করে কতগুলো প্রধান কতগুলো জায়গাতে, তার মধ্যে বিচার বিভাগ একটা, আইন বিভাগ একটা, মানে প্রশাসন একটা, এই ক্ষমতা ধরে রাখার জন্য নির্বাচন একটা, মানে এটাকে পুনরুৎপাদন করে তারা, পুনঃ ক্ষমতায় আসার জন্য নির্বাচন ব্যবস্থাকে ব্যবহার করে। স্থানীয় সরকারটা বলে আসলে বাংলাদেশে কিছু নাই। এখানে সাংবিধানিকভাবে এটা হচ্ছে স্থানীয় শাসন, মানে কেন্দ্রীয় শাসনটা আসলে স্থানীয় লেভেল পর্যন্ত এক্সটেন্ডেড করে। আমরা এটা ঠিক মতো না জেনে এটাকে স্থানীয় সরকার বলি। আমরা মনে করি এখানে আমাদের একটা স্থানীয় সরকার আছে, কিন্তু সরকার বলতে যে ধরনের কাঠামো বোঝায়, তার যে ধরনের ক্ষমতা থাকার কথা, এগুলো তো কিছুই নাই। কিন্তু এখানে একটা কেন্দ্রের যেহেতু একটা স্থানীয় ইউনিট আছে, আমরা ধরে নিই যে এটা স্থানীয় সরকার। আমরা এগুলিকে প্রকৃত স্থানীয় সরকার করার কথা বলি, যেহেতু অন্তত কেন্দ্রের সাথে আসলে লোকাল বডিগুলির ক্ষমতার এক ধরনের একটা ভারসাম্য তৈরি করা, পুনর্বিন্যস্ত করা, এগুলির জন্য। আর বাকি যেগুলি বললাম, যেমন অর্থনৈতিক খাত সহ বাকি 6-7টা খাতকে আমরা ধরি, 6টা খাতকে আমরা ধরি যে এইগুলি হচ্ছে রাষ্ট্রের মূল ক্ষমতা চর্চার জায়গা। এই জায়গাগুলি ঠিক না করে, যেমন এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে যে আপনাদের অফিস টফিস ঠিক করে, এইটা মনে হবে যে এক ধরনের সংস্কার। এগুলি হচ্ছে আসলে উপরিকাঠামোর সংস্কার। আর যে অফিসে গেলে ঢুকতে দিত না, কিংবা আসলে পিয়ন ঘুষ খাইতো, কিংবা আসলে ফাইল ছড়ানোর জন্য একটা টাকা দেওয়া লাগতো, এগুলি মনে হইতে পারে যে আমরা একটা স্মুথ করলাম। এগুলি
আমরা বলি যে এগুলি হচ্ছে উপরিকাঠামোর কিংবা এগুলি ভাষার সংস্কার, কিন্তু ক্ষমতার যেই ক্ষমতার বলে এই ঘটনাগুলি ঘটে, সেই ক্ষমতার চর্চা যে জায়গা থেকে আসলে রাষ্ট্র করে, আমরা বলি সেই রকম 7টা প্রধান জায়গা আছে, এগুলিকে সংস্কার করলে বাকি জিনিসগুলি, যে ঘুষ খাওয়া কিংবা আসলে ফাইল না চলা, এগুলি অনেক সহজে আসলে করা সম্ভব। তখন হয়তো 100টা সংস্কার হবে, সেগুলি দেখা যাবে না, আপনার মনে হবে যে তখন এটা হচ্ছে আমার অধিকার, আমি এটা পাচ্ছি। কিন্তু যখন এটা পাওয়া যায় না, তখন অধিকার পাওয়ার জায়গাটাকে একটু স্মুথ করলে মনে হয় যে আসলে সংস্কার হচ্ছে। তো আমরা এটা বলছিলাম যে এইটা হচ্ছে আসলে রাষ্ট্রের এই ক্ষমতা কাঠামোটাকেই আসলে মানুষের জন্যে একটা গণতান্ত্রিক জায়গা তৈরি করার জন্য, যে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার জবাবদিহিতা এবং জনগণের ক্ষমতায়ন, এই 3টা যদি আমরা বলি, তাহলে 3টা কাজ করার জন্য ওই 7টা জায়গাকে আমরা সংস্কার করার কথা বলছি। এটা হচ্ছে সাংবিধানিক ক্ষমতা। এটার পরিবর্তনটা করার তো আসলে মানুষের আকাঙ্ক্ষা তৈরি করতে হয়। প্রথমত হচ্ছে মানুষ এটা জানে কিনা, মানুষ বুঝে কিনা যে সে আসলে কি জন্য ক্ষমতাহীন, এবং সে যাকে আসলে ক্ষমতাসীন করে সে কি জন্য আসলে এত ক্ষমতাসীন, তাকে আর কেন ক্ষমতা থেকে প্রশ্ন করা যায় না। এই জায়গাগুলি হচ্ছে আসলে আমরা বলি যে রাষ্ট্রের এই জায়গাগুলি হচ্ছে সাংবিধানিকভাবেই তাদের কাছে এই জিনিসগুলি রাখা আছে। সংবিধানের মধ্যেই তো স্থানীয় শাসনটা স্থানীয় শাসন হয়ে আছে, স্থানীয় সরকার নেই। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে আসলে কোনো ধরনের জিজ্ঞাসাবাদের কোনো জায়গা নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনটা যখন হবে তখন ক্ষমতায় থাকবে আসলে যারা ক্ষমতায় ছিল তারা। সংবিধান অনুযায়ী তো বাংলাদেশ ব্যাংকের উপরে ফিনান্স ডিপার্টমেন্টের আর ফিনান্স ডিভিশন মাতব্বরি করে। সংবিধান অনুযায়ী এখানে আমার যে মৌলিক অধিকার থাকার কথা, সে মৌলিক অধিকার নাই। সে মৌলিক অধিকারটা এনচেঞ্জ, মানে আমার মৌলিক অধিকারটা শর্ত সাপেক্ষে হয়ে যাবে। আমি আসলে সমাবেশ করা পুলিশের অনুমতি সাপেক্ষে হয়ে পড়ে। তার মানে এই যে না থাকাগুলি আসলে বাংলাদেশের সংবিধানের মধ্যে দিয়েই তারা আমাদেরকে আটকায়। সাধারণভাবে মনে হয় পুলিশ আটকায়, সাধারণভাবে মনে হয় সরকার আটকায়, সাধারণভাবে মনে হয় মাস্তান আটকায়, দলে আটকায়, কিন্তু এটাকে যখন মানুষ উৎপাটন করতে যায় তখন তারা বলে না, দেশ সংবিধান অনুযায়ী চলবে। এইবার যেরকম খুব বলতেছিল সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী তখন বোঝা যায় যে আসলে সংবিধান তাকে এমন একটা নির্বাচনের ব্যবস্থা দিচ্ছে যে নির্বাচন সে করলে তাকে আসলে ক্ষমতা থেকে সরানো যাবে না। তো আমরা বলি সংবিধানের ওই জায়গাগুলিকে আসলে সংস্কার করে, আমাদের সংবিধানের 2টা জায়গা আছে। একটা হচ্ছে সংবিধানের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যে রাষ্ট্রটা কেমন হবে, রাষ্ট্রের মূলনীতি আছে। রাষ্ট্রের 4টা মূলনীতির কথা বলা হয়, রাষ্ট্রের অনেকগুলো মূলনীতি আছে। 4টা মূলনীতির মধ্যে একটা প্রধান মূলনীতি হচ্ছে গণতন্ত্রের কথা বলা হয়। আমি বলি যে গণতান্ত্রিক একটা মূলনীতি গণতন্ত্র, কিন্তু সমস্ত ক্ষমতা একজনের কাছে এবং তাকে আসলে জবাবদিহি করা যায় না। তো এটার নাম গণতন্ত্র রাখলে চলবে? তাহলে গণতন্ত্র যদি মূলনীতি হয়, তাহলে এই মূলনীতিটা বাস্তবায়ন করার জন্য এই ক্ষমতার যে বিন্যাসটা সেটার পরিবর্তন করতে হবে। তাইলে এই যে ক্ষমতার পরিবর্তন, ক্ষমতার পুনর্বিন্যাস, কিংবা এটাকে আমরা বলছি ক্ষমতার সংস্কার, সাংবিধানিক এই সংস্কারটা যদি আমরা সবাই মিলে চাই, তাইলে এই সংবিধানের এখানে পরিবর্তন হবে, এই জায়গাটার সংশোধন হবে, সংস্কার হবে বা পুনর্লিখন হবে, যে টার্মই তারা ব্যবহার করুক। আমরা বলছি সংস্কার, কেউ বলতেছে পুনর্লিখন, কেউ বলতেছে আসলে পুনর্গঠন, যাই বলুক, আমরা টার্মিনোলজিক্যাল ডিবেটটা করতে চাই না। আমরা বলি যে আসলে কি করবেন, কি করলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাটা জনগণের পক্ষে যাবে, সেই জায়গাগুলি আসলে চিহ্নিত করি, সেইগুলি আসলে আসেন ঠিক করি। সেটার নাম আপনারা যা ইচ্ছা তাই, আমাদের কিছু যায় আসে। তো আমরা বলি যে এই জিনিসগুলি ঠিক করার কাজটা আসলে প্রথমত পিপলের চাইতে হবে, দ্বিতীয়ত পিপলের এটা জানতে হবে যে এটা কীভাবে করা যায়, তৃতীয়ত পিপলের এটাকে আরেকটা জিনিস জানতে হবে আমাদের এই অভিজ্ঞতার কারণে, যে কীভাবে করার পর এটাকে সাস্টেনেবল করা যায়। যেমন ফর এক্সাম্পল, আমি এই কথাটা বলে এই প্রশ্নটা শেষ করি। আমরা বাংলাদেশে ভোটের অবস্থাটাকে পরিবর্তন করার জন্যে সিপিবি একসময় একটা খুব স্লোগানকে পপুলার করছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগানের ভিত্তিতে বাংলাদেশের মানুষ এখানকার নির্বাচন ব্যবস্থা পাল্টানোর জন্যে সংবিধানে একেবারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসছিল। কিন্তু এটা একটা সংশোধনীর মাধ্যমে আনছিল। আদালত বলছে, বাবা এটা তো সংশোধনী হয় না, এটা তো পরিবর্তন করে ফেলছে। তুমি সংসদ সদস্য, তোমার ক্ষমতা আছে এটা সংশোধন করার, তুমি তো এটাকে পরিবর্তন করে ফেলছো, তুমি তো সংবিধানের বাইরে চলে গেছো, অতএব টিকবে না। তাইলে এতদিনের যে আসলে লড়াই সংগ্রাম, মানুষের এই সমস্ত পরিবর্তন টিকলো না। তাইলে এইটাও মানুষকে জানতে হবে যে পরিবর্তনটা কিভাবে করা যায় এবং পরিবর্তনটা কিভাবে সাস্টেনেবল করা যায়।
এই দুইটা কাজে আমি প্রথমে বলতেছিলাম যে অনেক আলাপ হয়, কিন্তু এখন এই আলাপটা হচ্ছে না যে কি পরিবর্তন করব, কিভাবে পরিবর্তন করব, এবং কিভাবে এই পরিবর্তনটাকে সাস্টেনেবল করব। আমরা আলাপটা এখন এখানে নিতে চাই। আমরা একসময় আলাপ করতাম রাষ্ট্রের সংস্কার করতে হবে, এখন সব মানুষ বলে সংস্কার করতে হবে। আমরা মনে করি আমাদের সেকেন্ড ফেজে ঢুকবার মতো আসছে বাংলাদেশ। কি সংস্কার করব, কিভাবে সংস্কার করব, এবং এই সংস্কার কিভাবে আসলে স্থায়িত্ব দেব, এই সংস্কার, এই আলাপটা এখন বাংলাদেশে শুরু করার পর্যায়ে আসছে বলে আমরা মনে করি। আমরা প্রথমত এটা বলি যে বাংলাদেশের মানুষ 53 বছর ধরে এক ধরনের নির্বাচন দেখছে, হচ্ছে পার্লামেন্ট ইলেকশন। মানে যারা পার্লামেন্টে অধিক সিট পাবে তারা সরকার গঠন করবে, এটা এক ধরনের নির্বাচন। আরেক ধরনের নির্বাচন হয় আসলে আমাদের এখানে এর আগে 2বার হয়েছে। সেটা হচ্ছে যে আসলে এই যে সরকার চলবে, সে আসলে কোন আইনের বলে চলবে, সেটাকে সংবিধান বলে। তো শাসনতন্ত্র বলতো পাকিস্তানে বলে, এখন সংবিধান বলে। কেউ এটার নামও পরিবর্তন করতে চায়, অন্য কিছু বলতে চায়। তো যাই হোক, আমরা সংবিধান ধরি, যে সংবিধানের আলোকে এখন যে নির্বাচনগুলি হয়, এই নির্বাচিত যারা আসে, যে এই সংবিধানের আলোকে দেশ পরিচালনা করবে, এর জন্য সে সরকার গঠন করে। এই সরকারের একটা দায়িত্ব হচ্ছে এই সংবিধানকে রক্ষা করা। কিন্তু তাইলে তার পক্ষে আসলে কি করতে পারে? সংবিধানে এক ধরনের ক্ষমতা আছে, সে সংশোধন করতে পারে। দেখা গেল আমি যেটা বললাম, যে একটু আগে যেটা বললাম, এটা আবার বলি, যে বাংলাদেশের সংবিধানে বলা আছে স্থানীয় শাসন, বাংলায়, ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট। পার্লামেন্ট বসে মনে করলো যে আসলে এটা লোকাল গভর্নমেন্ট ছিল, বা আমাদেরও স্পিরিট ছিল আসলে স্থানীয় সরকার হওয়ার, শব্দটা আসলে শাসন হয়ে গেছে, এই শব্দটাকে স্থানীয় শাসনের পরে স্থানীয় সরকার করে দিলাম। এইটা একটা সংশোধনী হইতে পারে। এই রকমের জিনিসগুলিকে আদালত বলে অ্যামেন্ডমেন্ট। কিন্তু দেখা গেল আমি যেটা বললাম, যে প্রধানমন্ত্রী হচ্ছে ক্ষমতায় আছে, বিচার বিভাগ তার হাতে, আইনসভার সে হচ্ছে প্রধান, এবং আইনসভার মধ্যে 70টা, আইনসভা পরিচালনার ক্ষেত্রে 70 আর্টিকেল আছে, যে দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়া যায় না, ভোট দিলে তারা আসলে সদস্যপদ চলে যেতে পারে। এইরকম অনেকগুলো জিনিস আমরা মনে করলাম যেগুলি পরিবর্তন করব, একটা করে না, অনেকগুলো জিনিস আমরা পরিবর্তন করব। সেই পরিবর্তন যদি পার্লামেন্টে বসে করে, তাইলে যেটা হবে, যে কালকে গিয়ে যদি কেউ বলে যে পার্লামেন্ট আসলে এটা রক্ষা করার জন্যে ওত নিয়ে আসলে আসছিল, সে আইসে এই জিনিসটাকে পরিবর্তন করে ফেলছে, আদালত বলতে বাধ্য হবে। কারণ আদালত হচ্ছে শপথ নেয় যে এই সংবিধানকে সে সংরক্ষণ করবে। আদালতের শপথের একটা জায়গা হচ্ছে এই সংবিধানকে সে সংরক্ষণ করবে। তাহলে আদালতে গিয়ে যদি বলে যে আপনার যে দায়িত্ব, সে দায়িত্ব এখন আপনার পালন করার সময় আসে, এটা কিন্তু এই হয়েছে, আদালত তখন ওথ বাউন্ড, শপথের দ্বারাই সে আসলে বাউন্ড, যে এটাকে স্যার এক্সামিন করতে হবে, এবং তার এটা বলতে হবে। যদি এটা বাইরে চলে যায়, তাহলে বাইরে চলে গেছে এই কথা তার বলতে হবে, এবং এটা বলতে হবে যে এটা ঠিক হয় নাই, ইলিগাল হয়ে যেতে পারে। তাইলে এই রকমের পরিবর্তনের যখন সময় হয়, তখন মানুষ কি করে? 71 সালে আমরা কি করছি? 71 সালে আমরা একটা সংবিধান সভা বানাইছি, গণপরিষদ। ব্রিটিশের হাত থেকে যখন পাকিস্তান হয়েছে, তখন আমরা একটা গণপরিষদ বানাইছি। এবং 70 সালের যে নির্বাচন হয়েছিল, যেটা আসলে উল্লেখ করা দরকার, 71 সালে আমরা যেটা বানাইছিলাম, এটা বানানোর কথা ছিল 70 সালে। 70 সালে মানে আইয়ুব খানকে সরানোর পরে ইয়াহিয়া খান যখন ক্ষমতায় আসলো, তখন তার সাথে আলোচনা হইলো যে আসলে পূর্ব পাকিস্তান তো 6 দফার ভিত্তিতে স্বায়ত্তশাসন চাচ্ছে। পাকিস্তানের তো এরকম স্বায়ত্তশাসন দেওয়ার, 6 দফার মতো স্বায়ত্তশাসন দেওয়ার সংবিধান নাই। তাইলে তাদের তো এই সংবিধানকে রিফর্ম করতে হবে, কিংবা রিরাইট করতে হবে। তখন ইয়াহিয়া খান 70 সালে একটা সাধারণ নির্বাচন দিল। এই নির্বাচনের 2টা দায়িত্ব দিল, যে মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি যারা হবে, তারা প্রথমে বসবে হচ্ছে গণপরিষদের সদস্য হিসাবে, বইসে তারা একটা সংবিধান করবে, এবং এই সংবিধানের আলোকে পরে এরা এই অ্যাসেম্বলি গভর্নমেন্ট হিসাবে কাজ করবে। তার প্রথম কাজ হচ্ছে সংবিধান করা, এবং কি সংবিধান করবে সেইটার সে মূলনীতি আসলে বলে দিল, যে এই জিনিস সংবিধানে থাকবে। এই মূলনীতির বাইরে যদি সংবিধান যায়, তাহলে প্রেসিডেন্ট এটাও অ্যাপ্রুভাল করবে না, এবং এটা বাতিল হয়ে যাবে। আমরা ওই এক্সপিরিয়েন্সটার কথা বাংলাদেশে মনে রাখার কথা বলি। আমরা এই জন্য বলছি যে বাংলাদেশে আপনি এখন যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের যে ক্ষমতা কাঠামো, যে একবার ক্ষমতায় বসলে আর 20 বছর 15 বছর তাকে আসলে কোনো শক্তি প্রয়োগ ছাড়া, বল প্রয়োগ ছাড়া যে তাকে সরানো যায় না, এটা বন্ধ করতে হবে।
তাহলে নির্বাচনের ব্যবস্থাটাকে ঠিক করতে হবে। আমরা নির্বাচনী সরকারের অধীনেও থাইকে দেখছি চুরি বাটপারি সব চলতে থাকে, এটাকে থামানো যায় না। তাইলে এইগুলি যে পথ দিয়ে করে সেগুলি বন্ধ করতে হবে। এরকম অনেকগুলো জিনিস আমাদের 53 বছরের অভিজ্ঞতায় আসছে। আমরা বলছি যে এইরকম জায়গাগুলির জন্যে বাংলাদেশের আমরা 60টা জায়গা বলছি, আপনি 12টা জায়গা পর ধরতে পারেন, 15টা জায়গা ধরতে পারেন, 5টা জায়গা ধরতে পারেন। আপনি দেখেন যে এই জায়গাগুলির কি কি পরিবর্তন করা আসলে এই সময়ের মধ্যে উচিত মনে করেন। সেই পরিবর্তনের সাথে সংবিধানের পরিবর্তন কতটা যুক্ত। অনেক পরিবর্তন আছে সংবিধান পরিবর্তন করা লাগবে না, আবার অনেক পরিবর্তন আছে সেটা সংবিধান পরিবর্তন না করলে এই পরিবর্তনটা আসলে সাস্টেন করবে না। তাহলে টাস্ক ফোর্সের কথা আমরা বলছি যে আপনারা সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষজ্ঞদের মত নেন। টাস্ক ফোর্স মানে তাদের একটা বিশেষজ্ঞ অপিনিয়ন নেন। আর হচ্ছে আমরা বলছি যে বাংলাদেশের রাজনৈতিক দল, অন্যান্য বিভিন্ন সংস্থা, বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, বিভিন্ন মানুষ আছে, তাদের যত স্টেক আছে তাদের সাথে আলাপ করে এটার আমরা বলছি গণ আলোচনা। যে সরকার একটা গণ আলোচনা করতে পারে, প্রত্যেকের কাছ থেকে, প্রত্যেকটা সংস্থার কাছ থেকে জানতে চাইতে পারে যে বাংলাদেশের সংবিধানের কি পরিবর্তন চান, কি কি পরিবর্তন আপনার প্রয়োজন মনে করেন। সেই জায়গাগুলি থেকে আমরা বলছি যে বিশেষজ্ঞ মত এবং জনগণের মত, এই দুইটা মত থেকে কমন মিনিমামটা আপনারা বের করেন যে কমপক্ষে এতটুকু সবাই চাইছে, কমপক্ষে এতটুকু লাগবে। এই কমন মিনিমামটা যখন আপনি বের করতে পারবেন তখন দেখবেন যে এইটার ব্যাপারে সবার ঐকমত্য আছে, বাকি জায়গাগুলি নিয়ে পার্থক্য আছে। আমি হয়তো 100টা পরিবর্তন চাই, আপনি হয়তো 5টা চান, আরেকজন হয়তো 60টা চায়। 5টা যদি মিনিমাম হয়, 5টার জায়গায় ঐকমতের জায়গাটা ধরেন, ধরে আপনি বলেন যে আগামীতে সংবিধানের এই 5টা জায়গায় পরিবর্তিত হবে। সেইটার জন্যে যেটা 71 সালে 70 সালে যেরকম ফ্রেমওয়ার্ক হয়েছিল ওটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক বলতো, আমরা বলতেছি এরকম সংবিধান সংস্কারের আপনি রূপরেখাটা ফ্রেমওয়ার্ক করেন যে এইটুকুর মধ্যে জাতীয় ঐকমত্য আছে যে এটা পরিবর্তন করা লাগবে। এইটা করার জন্য আপনি একটা সংস্কার পরিষদ বলেন, গণপরিষদ বলেন, অন্য নাম দেন, একটা ইলেকশন দেন, যারা আইসা কেবলমাত্র এইটুকু রিরাইট করবে কনস্টিটিউশনের মধ্যে, তার অন্য কোনো কাজ নেই। সে কোনো ডেভেলপমেন্টে যাবে না, অন্য কোনো আইন বানাবে না, অন্য কোনো বেনিফিট পাবে না। সে আসবে, তার পরিশ্রমটা এখানে দিয়ে এই 5টা বা 7টা বিষয়ে ভাষাটা ঠিক করে সে সংবিধানের একটা নতুন ড্রাফট করবে যে এই জায়গাগুলি পরিবর্তন হয়েছে, করে সে দিয়ে দিলে আপনারা এটা গণভোটে দিয়ে দেন, এটা পাস হয়ে যাবে। ওইখানে নিশ্চয়ই নির্বাচন একটা কমন ব্যাপার থাকবে, যে নির্বাচনটা কিভাবে হবে। ওই সংবিধানে নির্বাচনের যে ফর্মুলাটা মানুষ অ্যাকসেপ্ট করবে, সেই ফর্মুলা অনুযায়ী আপনি নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে আপনারা চলে যান। এইটুকু হচ্ছে আমাদের প্রস্তাব। আমাদের প্রস্তাবটা আমরা বলছি যে এটা আমাদের প্রস্তাব, কিন্তু এই প্রস্তাবেই আপনাদের সবার একমত হইতে হবে, নট নেসেসারিলি। কিন্তু আমরা মনে করি প্রস্তাব আসতে থাকা দরকার, এটা নিয়ে আলাপ হওয়া দরকার যে আসলে কিভাবে হবে, কোন কোন জায়গা হবে। এই আলাপটা এখন সেকেন্ডারি, যেটা আমি যেটা প্রথমে বলতেছিলাম যে এই আলাপটা করা ছাড়া বাংলাদেশ এখান থেকে বেরোতে পারবে না।